সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আপনাদের নিশ্চয়ই সবাই জানে যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা, তার সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করে থাকি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাইলসের কাটাছেঁড়া ও রক্তপাতবিহীন সার্জারি। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন 1973 সালের অক্টোবরে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে কলারেক্টল ও ল্যাপারোস্কোপি সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাইলস খুব কমন একটা সমস্যা। এই পাইলসের সমস্যাটা কেন হয়? এটা কমন অসুখ যারা লম্বা সময় টয়লেটে যাচ্ছে এবং স্ট্রেইন করতেছে, যে অতিরিক্ত প্রেশার দিয়ে টয়লেট করছে এবং টয়লেটে বসার পজিশন অনেক সময় ঠিকমতো হচ্ছে না। এরপরে ধরেন যে অনেক তার হলো কাশি আছে, কোষ্ঠকাঠিন্য, এগুলো যোগ হয়ে কিন্তু পায়েস হওয়ার একটা সম্ভাবনা। আমার অতিরিক্ত ওজন, আবার মেয়েদের জন্য গর্ভকালীন সময়ে তাদের কিছু হরমোনাল চেঞ্জ হয়, ইউটেরাসের সাইজ বড় হয়, ওইটা কি করে ওই যে মলাশয়ের উপরে প্রেশার দেয়, তখনও তাদের পায়েস হওয়ার একটা ঝুঁকি বেড়ে যায়। পায়েসের শুরুটাকে যদি আমরা ব্যাখ্যা করি, যেটা হলো পায়েসের আরেকটা নাম হলো হ্যামোরয়েড। হ্যামোরয়েডের ইংরেজি শব্দ হ্যামোরয়েডের একটা অর্থ হলো কুশন। তো কুশনটা কিন্তু সবারই থাকে, আমাদের প্রত্যেকেরই মলদ্বারের মধ্যে কুশন আছে। তো দেখা যায় যাদের কনস্টিপেশন থাকে বা অতিরিক্ত প্রেশার দেয়, তখন এই কুশনেরগুলো কি নিচে নেমে আসে এবং এই কুশনের মধ্যে যে রক্তনালীগুলো থাকে, এই রক্তনালী বিশেষ করে শিরাগুলো ফুলে মোটা হয়ে যায় এবং তারপরে যেটা হয় যে এখানে টয়লেটে একটু প্রেশার পড়লেই ওখান থেকে ব্লিডিং হয়। তাইলে পায়েসের সমস্যা দেখেন হচ্ছে যে একটা হলো যেটা বাইরে বের হয়ে আসছে এবং এখান থেকে ব্লিডিং হচ্ছে এবং এই রক্তটা একদম তরতাজা লাল রক্ত থাকে। এটা যত দিন যাইতে থাকে, যেটা ভিতর থেকে বাইরে বের হয়ে আসে, এটা ভিতরে ঢুকে না, এক পর্যায়ে এরকম হয়ে যাবে। কখনো প্রাথমিক অবস্থা হয়তো ভিতরে ঢুকে যায়, কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে এটার ভিতরে ঢুকে না। এগুলো পায়েসের উপসর্গ আর কি। এবং কখনো কখনো ব্যথাও হতে পারে বা তীব্র ব্যথা হতে পারে যখন পায়েসের ওই রক্তনালীগুলোতে আমরা বলি থ্রম্বোসিস হয়ে যায়, এগুলো ব্লক হয়ে কালো হয়ে যায়, ইনফেক্টেড হয়ে যায়, তখন কিন্তু সিভিয়ার পেইনও হতে পারে। মলদ্বারে রক্ত যাওয়ার অনেকগুলা কারণ থাকে, এর মধ্যে একটা অন্যতম কারণ হলো পায়েস। কিন্তু পায়েসে ইউজুয়ালি সাধারণত ব্যথা হয় না, খুব কম ক্ষেত্রেই পায়েসের ক্ষেত্রে ব্যথা হয়। পায়েসের পরে রোগী দুর্বল হয়ে যেতে পারে, অনেক সময় ব্লাড লস, এত বেশি ব্লিডিং হয় যে রোগীর রক্ত শূন্যতায় পড়ে যায়। অনেক সময় তার হিমোগ্লোবিন নেমে 5-3 পর্যন্ত পেয়েছে, যে 3-এ নেমে গিয়েছে। তো এটা রিপিটেড যদি ব্লিডিং হতে থাকে, তা অনেক সময় এই প্রবলেমটা হয় এবং তার এনিয়া হলে এনিমিক হার্ট ফেলিউর পর্যন্ত ডেভেলপ করে। হ্যাঁ, রোগী আনকনসিয়াস অবস্থায় হাসপাতালে আসছে, এরকম ঘটনা ঘটছে। ওই যে রক্ত যাওয়ার কারণ কি শুধু পায়েস না, আরও অন্যান্য কারণ আছে। কিন্তু আমাদের রোগীদের কমন পারসেপশন হলো যে রক্ত যাওয়া মানেই হলো পায়েস। কারণগুলো হ্যাঁ, আরেকটা কমন কারণ হলো অ্যানাল ফিশার। অ্যানাল ফিশারে হয় কি মলদ্বারটা ফেটে যায়, বিশেষ করে যাদের হার্ড স্টুল হয় বা শক্ত পায়খানা হয় বা ফোর্সফুলি যদি টয়লেট পাস করে, তখন তাদের মলদ্বারের মুখটা ফেটে যায়। ফেটে গেলে ওইখানে এক ধরনের বার্নিং বা একটু মনে হয় যে কেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা অনুভূতি হয় এবং এটা টয়লেট করার পরেও কিন্তু এই অনুভূতিটা বেশ কিছুক্ষণ, হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার পর্যন্ত থাকে এবং বাড়তি একটা চামড়া বাইরে ঝুলে যায়, এরকম হয় এবং এটা থেকে পরবর্তীতে ইনফেক্টেড হয়ে ওইখান থেকে ফিস্টুলাও তৈরি হতে পারে, অ্যানাল ফিশার থেকে ফিস্টুলা তৈরি। তো এটা রক্ত যাওয়ার একটা কারণ। আর একটা কারণ হলো পলিপ। বাচ্চাদের যেরকম রক্ত যায়, অনেকের কারণই হয় অ্যানাল ফিশার ছাড়া পলিপ, যে তাদের রেকটামে পলিপ হয় ছোট ছোট। আর বড়দের ক্ষেত্রে বিশেষ করে যদি 40+ কারো যদি হঠাৎ নতুন করে রক্ত যায়, তাহলে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে এটা কোনো মলদ্বারের বা মলাশয়ের কোনো রেকটাম ক্যান্সার, যেটা আমরা বলি। ক্যান্সারের কারণে কিন্তু পায়েসের মতোই কোনো ব্যথা নাই, কোনো কিছু নেই, শুধু রক্ত যায়। তো এটা খুব একটা অ্যালার্মিং সাইন। কাজেই কারো যদি রক্ত যায়, এটাকে অলওয়েজ চিন্তা করতে হবে যে এটা একটা অ্যালার্মিং সাইন। অবশ্যই এই বিষয়ের যারা বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের সাথে কথা বলা উচিত, অথবা না হলে আপনার বাসার কাছে যিনি চিকিৎসক আছেন ওনার সাথে কথা বলা উচিত। পাইলস থেকে কি ক্যান্সার হয় নাকি আসলে যে পলিপের কথা বলে সেই পলিপ থেকে ক্যান্সার হয়? পাইলস থেকে ক্যান্সার হয় না,
পাইলস এক ধরনের অসুখ, বাট ক্যান্সারটা আলাদা অসুখ। বাট পলিপ থেকে কিন্তু ক্যান্সার টার্ন করতে পারে অনেক সময়, মানে ক্যান্সারের শুরুটা হয় কিন্তু পলিপ দিয়ে। এই জন্য আমরা যেটা করি যে যাদের এরকম হয়, আমাদের যদি কোনো সাসপিশন থাকে বা যাদের ফ্যামিলিতে এরকম কোলন বা রেকটাম ক্যান্সারের রোগী থাকে তাদেরকে, বা যদি বয়স্ক যদি মানুষ হয় রোগী, আমরা তাদেরকে কোলোনোস্কোপি অ্যাডভাইস করে থাকি, যে কোলোনোস্কোপির মাধ্যমে পুরা কোলনটা দেখে আসা, এবং যদি কোনো পলিপ থাকে তাহলে পলিপটা যেন রিমুভ করা হয়, এবং সেটা করে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করে এই ধরনের রোগীদের সংখ্যাটা কেমন বা সিনারিওটা কেমন? আমরা এক্সাক্ট স্ট্যাটিস্টিক দিতে পারবো না, বাট সংখ্যাটা কিন্তু কম না। এখন কিন্তু কোলন ক্যান্সার এবং রেকটাম ক্যান্সার অনেক বাড়তেছে। এটার পিছনে অনেক কারণ আছে। ধরেন আমাদের যে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইভেন গ্রামের লোকও কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না। আপনার চেয়ে ঘর থেকে বের হলে কিন্তু অটোর সামনে দাঁড়ানো, ঠিক আছে। তারপরে আমাদের দেখেন যে আমাদের সব কিন্তু আমরা এখন ফাস্ট ফুড বা ওয়েস্টার্ন ফুড আমরা কিন্তু এখন ঘরের চেয়ে বাইরে খেতে বেশি পছন্দ করি, এবং ডিফারেন্ট আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের ধরেন যে ওজন, যেহেতু আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, ওজন বেড়ে যাচ্ছে। তো এইগুলার কারণেই কোলন এবং রেকটাম ক্যান্সার বেড়ে যাচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে এইটার ট্রেন্ডটা আগে ছিল যে বলা হতো যে 45-50 পরে 6 ডিকেটে গিয়ে তারপরে তার এগুলা পাওয়া যেত। বাট এখন কিন্তু আমরা বলছি নো এজ ইজ ইমিউন। এখন খুব আর্লি অবস্থায় কিন্তু কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার পাওয়া যাচ্ছে। 19-20 বছর বয়সের বাচ্চাদেরও কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার পাওয়া যাচ্ছে। কম বয়সের যে ক্যান্সারগুলো, এইগুলার কিন্তু ভিরুলেন্স অনেক বেশি, এগুলো অনেক বেশি খারাপ ধরনের ক্যান্সার। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ট্রিটমেন্টটা যখন শুরু হয় ক্যান্সারের, এটা সাকসেস রেটটা আসলে কতটুকু থাকে? ক্যান্সারের আমরা তো ক্যান্সারের স্টেজিং করি, বিভিন্ন ধরনের স্টেজ করি। তবে উপযুক্ত চিকিৎসা যদি করা যায় এবং আর্লি ডিটেকশন করা যায় তাহলে সাকসেস রেট কিন্তু খুবই ভালো। আজকাল কিন্তু কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার আমাদের দেশে আমরা এখন ল্যাপারোস্কোপিক ওয়েতে করছি, হয়তো লেজার কামিং আমরা খুব সহজেই রোবোটিক ওয়েতে করতে পারবো। রেজাল্ট ইজ ভেরি গুড। একদম আগে যেগুলো চিন্তা করতো, এরকম একটা অপারেশন করতে গেলে আমাদের ব্লাড লাগতো, অপারেশনের সময় লাগতো, বাট এখন খুব কম সময় এবং ব্লাডলেস। আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের অপারেশন করতে নটে আমাদের 10 সিসি 20 সিসি ব্লাড লসও হয় না, এত সুন্দরভাবে করা যায়। আমি কিভাবে বুঝবো যে আমার যে সমস্যাটা হচ্ছে, রক্তপাত হচ্ছে বা কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, এটা পাইলসের সমস্যা অথবা এটা পলিপ জনিত সমস্যা? এটা যেটা হলো যে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে। পাইলস হলে উনি তো ওনার চেম্বারেই আপনাকে বলে দিতে পারবে। আর এরপরেও ভিতরে পলিপ আছে কিনা এটা দেখতে হলে অনেক সময় কোলোনোস্কোপি প্রয়োজন। পাইলসের সমস্যা যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি রকম হয়ে থাকে? অধিকাংশ ক্ষেত্রে পাইলসের জন্য কিন্তু সার্জারি লাগে না। আচ্ছা, লোকজনের একটা ভয় থাকে যে সার্জারি লাগবে, এবং এই জন্য তারা সার্জনের কাছে আসে না, চিকিৎসকের কাছে আসে না, এবং তারা বিভিন্ন ধরনের যে কোয়াক চিকিৎসক যারা বা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট যারা তাদের কাছে যায়, এবং ওই সময় যথাযথভাবে তার চিকিৎসাটা হয় না, এবং কিছু জটিলতাও তৈরি হয়, কমপ্লিকেশনস তৈরি হয়। তবে আপনি ডাক্তারের কাছে যদি আসেন, অধিকাংশ ক্ষেত্রেই পাইলসের জন্য সার্জারি লাগে না। আমি বলবো সেটা হয়তো আপনার 85-90% ক্ষেত্রেই কিন্তু লাগবে না। সেটা চেঞ্জ করা যায় কীভাবে? কিছু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, কিছু ফুড হ্যাবিট চেঞ্জের মাধ্যমে, এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কিছু মেডিকেশন, আমরা কিছু মেডিসিন প্রেসক্রাইব করি। আচ্ছা, কখন সার্জারি তাইলে লাগবে? আমরা পাইলসটাকে গ্রেড করি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4। কারো যদি গ্রেড 3 এবং গ্রেড 4-এ যদি চলে যায় তাহলে তাদের ক্ষেত্রে সার্জারি লাগে। আবার গ্রেড 2-তে যদি তার এরকম হয় যে তার অনেক ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা সার্জারি করি। আবার সার্জারিগুলোরও কিন্তু আবার ভাগ আছে। খুব মিনিমাম সার্জারি আমরা বলি যে অফিস প্রসিডিওর, আপনি ডে কেয়ার হিসাবে করে চলে যেতে পারবেন, হাসপাতালে আসবেন, কয়েক ঘন্টা হাসপাতালে থেকে চলে যেতে পারবেন। এগুলোর মধ্যে যেমন ব্যান্ডিং আমরা বলি, রাবার ব্যান্ড লাইগেশন বলে, আমরা বলি ইনজেকশন বলি, আমরা বলি RFA বলি, সো এগুলা করা যায়। আর যে ভর্তি হয়ে যে সার্জারিগুলো করতে হয়, এগুলোর মধ্যে আমরা কিছু ওপেন সার্জারি করি, যেগুলো কনভেনশনাল সার্জারি। তো কনভেনশনাল সার্জারিগুলোতে রিলেটিভলি একটু পেইন বেশি হয়, যে কারণে রোগীরা এটা নিতে চায় না। তারা চায় যে কোথায় কম ব্যথা হবে এবং কোথায় কাটাছেঁড়া কম হবে, কোথায় রক্তপাত কম হবে, এবং তার খুব দ্রুত করে চলে যেতে পারবেন। কনভেনশনাল সার্জারি বলতে আসলে কি বোঝায়? কনভেনশনাল সার্জারি বলতে যেটা হলো যে বহু বছর ধরে আমরা যে সার্জারিটা প্র্যাকটিস করে আসছি, তো সেটাকে আমরা বলি যে ওপেন বা কেটে, যে পাইলসগুলো, হ্যামোরয়েডগুলো আমরা কেটে
সাধারণত এটা 3টা পজিশনে হয়, যে কেটে দেই, কেটে বেঁধে দিই। তাহলে কেটে বেঁধে দিলে মলদ্বারে যখন একটু কাটা থাকে, এই এরিয়াটা খুব সেন্সিটিভ এরিয়া, তো টু পেইনফুল। এটার জন্য পেশেন্টরা এটা অনেক সময় নিতে চায় না, বাট এটার রেজাল্টও কিন্তু ভালো। মানে আমি বলবো যে এটার রেজাল্ট ভালো, যে রোগী যদি আমাকে বলে যে না আমি এটা নিতে পারবো, যে আমি চাই যে আমার জন্য যেটা, এই জন্য আসলে ট্রিটমেন্টটা কি, ট্রিটমেন্ট আসলে ইন্ডিভিজুয়ালাইজড। এটা যদি কেউ আমাদের উপর ছেড়ে দেয় তাহলে আমরা তাকে অফার করি যে আপনার জন্য এটা ভালো হবে, এটা ভালো হবে। আর রোগীর জন্য কোনো চয়েস যদি থাকে, আমরা চেষ্টা করি যদি এটা আমার মেডিকেল দিক থেকে, মানে বিচার বিশ্লেষণের দিক থেকে এটা তাকে দেওয়া যাবে, তাহলে আমরা রোগীর চয়েসটাকেও প্রেফার করার চেষ্টা করি। আমরা যেটা বলছিলাম যে ওই যে কাটাছেঁড়াবিহীন সার্জারি যেটা, সেটা আমরা এখন যেটা করি যে ওই যে একদম লোকজনের মধ্যে এখন খুব প্রচলিত, মানে রোগীরা এসে বলে যে স্যার লেজার সার্জারি করবেন, তো লেজার সার্জারি একটা অপশনস, বাট লেজার সার্জারিও কিছু লিমিটেশনস আছে। সো ওই জন্য আমরা এখন আরেকটা সার্জারি করি, এটাকে বলে সুচার মিউকোপেক্সি। সুচার মিউকোপেক্সি শুধু পায়েসগুলোকে সেলাই করে উপরে তুলে দেওয়া হয়। সো এটা একটা নিউ প্রসিডিওর, মাত্র 2012-তে এটা প্রথম পাবলিশ, বাট এটার রেজাল্ট খুব ভালো, খুবই প্রমিজিং রেজাল্ট পাওয়া যাচ্ছে, এবং ওয়ার্ল্ডে সব মানে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো এবং ডেভেলপ কান্ট্রিজগুলো এখন এটা ব্যবহার করছে। এবং এটার সাথে অনেক সময় আমরা লেজারকে কম্বিনেশন করি, তখন আমরা বলি যে হাইব্রিড টেকনিক। সো ইট ইজ কমপ্লিটলি পেশেন্টের জন্য হলো, কোথাও কোনো কাটাছেঁড়া নাই, বডি থেকে একটা ফাইবারও আপনার ফেলা হবে না, এবং এটা ইউজুয়ালি ব্লাডলেস, এবং এটাতে পেইনও খুব খুব কম হয়। তো এটা একটা অপশন। এটা ছাড়া আমরা যে লঙ্গ প্রসিডিওর, মানে এটার নাম হয়ে গেছে আসলে যিনি ইনভেন্ট করেছে ওনার নামে বাংলাদেশ এটা প্রচলিত হয়ে গেছে। সো এটাতে আমরা এক ধরনের স্টেপলার ব্যবহার করি। সো দিস ইজ অ্যানাদার অপশনস। হ্যাঁ, এটা ছাড়াও আরও অপশনস আছে, বাট সবগুলোই হলো ইন্ডিভিজুয়ালাইজ, আমরা পেশেন্টকে দিই। তো পেশেন্টকে আমরা বলি যে উই হ্যাভ লট অফ অপশনস, বাট আপনার যদি কোনো প্রেফারেন্স থাকে, রুগীরা আসলে আমরা অফার করা নিজেরাই, অনেকে যারা এরকম তারা নিজেরা বলে স্যার আমি লেজার করতে চাই, আমি কোনো কাটাছেঁড়া করতে চাই না, আমার জন্য পেইন কম হয়, আমি 3 দিনের মধ্যে কাজে যোগদান করতে চাচ্ছি, অফিস আছে। তো তখন তাদের সাথে কথা বলে আমাদেরকে প্রসিডিওরটা ঠিক করতে হয়। বাট আমাদের উদ্দেশ্য থাকে যেন একটা হলো সেফটি, এবং আরেকটা হলো যে পেশেন্টের জন্য যেন এটা আবার যেন রিকার না করে। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই পায়েস সম্পর্কে, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। সবসময় বলাই হয়ে থাকে আপনি আপনার শরীরের ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে। এক একটি অঙ্গকে ভালো রাখার জন্য বেশ কিছু খাবারের বা ডায়েটারি মডিফিকেশন আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে কোলন ভালো রাখার জন্য সবার প্রথমে যদি বলতে হয়, প্রচুর পরিমাণে পানি এবং পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে। কেননা কোলন ভালো রাখার জন্য পানি বা জলীয় খাবারের কিন্তু কোনো বিকল্প নেই। সেই জন্য প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি, বিশেষ করে সিজনাল ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলোতে কিন্তু পানির পরিমাণ খুব ভালো পরিমাণে থাকে। সেটি শীতকাল হোক বা গ্রীষ্মকাল, যখনই হোক না কেন আপনি চেষ্টা করবেন পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি রাখার জন্য। প্রতিদিন যদি একটি করে কচি ডাবের পানি পান করতে পারেন, সেটিও কিন্তু আপনার শরীরে পানির চাহিদা পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরবর্তীতে বলবো যে সবসময় আসলে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার গ্রহণ করার পাশাপাশি আপনার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি থেকে যেমন আপনি পানি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনার কোলন ভালো রাখার জন্য অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতেও কিন্তু এটি সাহায্য করে থাকে। সেজন্য কোলনকে ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি বা এই জাতীয় খাবার থেকে তৈরি করা বিভিন্ন খাবার অপশনগুলো রাখতে হবে। সকালে ব্রেকফাস্টে অবশ্যই একটি সবজির আইটেম রাখার চেষ্টা করবেন। মধ্য সকালে যখন খাবার গ্রহণ করবেন তখন একটি মিষ্টি ফল রাখলেন, আবার দুপুরে খাবারে শাকের একটি আইটেম রাখলেন, সবজির একটি আইটেম রাখলেন, বিকেলবেলায় যে কোনো একটি ফল বা টক ফল আপনি গ্রহণ করে ফেলতে পারেন। রাতের খাবার হিসেবেও রাতের খাবারের সাথে আপনি রাখার চেষ্টা করবেন যে কোনো সবজির একটি আইটেম। তাহলে দেখা যাবে যে আপনার কোলন হেলদি রাখতে সেটি সাহায্য করবে।
কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাতকৃত খাবার যেগুলো আছে, যেমন আমরা সবসময় বলে থাকি যে রিফাইন্ড আটা যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। আবার অতিরিক্ত সাদা আটা থেকে তৈরি করা খাবার বা খাবার সামগ্রী যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। পাউরুটি, পাস্তা, সাদা আটা থেকে তৈরি করা খাবার সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, না হলে এটি কিন্তু আপনার কোলনকে হুমকির মুখে ফেলে দিবে। অতিরিক্ত চা কফি পান করার অভ্যাস অনেকের ক্ষেত্রেই থাকে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যদি আপনি আপনার কোলনকে ভালো রাখতে চান তাহলে কিছুটা হলেও লিমিটেড করে দিতে হবে অতিরিক্ত চা কফি পান করাকে। তার পরবর্তীতে লাল মাংস আমাদের দেহের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, কিন্তু এই লাল মাংস অতিরিক্ত গ্রহণ করলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে সেটি কিন্তু আপনার কোলনকে হুমকির সম্মুখীন করে দেয় বা কোলনের বিভিন্ন রোগের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। সেজন্য অবশ্যই আপনি যদি আপনার কোলনকে ভালো রাখতে চান আপনাকে এই লাল মাংসের অতিরিক্ত গ্রহণ এড়িয়ে চলতে হবে। চেষ্টা করবেন মাসে 1 থেকে 2 বার এই লাল মাংস গ্রহণ করার জন্য। আর অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, বাহিরে ডুবো তেলে ভাজা খাবার আর সিম্পল সুগার বা যেগুলো আছে দেখা যায় সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা পেস্ট্রি, কেক, পাউরুটি এগুলো খেতে আমরা অনেকেই পছন্দ করি, এগুলোও কিন্তু এড়িয়ে চলতে হবে, কেননা এই সিম্পল সুগার যেগুলো আছে সেগুলো কোলনের রোগের ঝুঁকিকে বাড়িয়ে দিয়ে থাকে। সেজন্য আপনাকে অবশ্যই আমি যেটি মেনশন করে দিলাম যেই খাবারগুলোর কথা, সেই খাবারগুলোকে অবশ্যই গাইডলাইন হিসাবে মেনে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার কোলনকে ভালো রাখতে পারবেন। শুধু কোলন না, আপনি আপনার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখতে চাইলেও এই টিপসগুলো কিন্তু মেনে চলতে পারেন, তাহলে দেখা যাবে কোলনের পাশাপাশি দেহের ইন্টারনাল বিভিন্ন অর্গান ভালো রাখতে এগুলো সাহায্য করবে। পাঁচ প্রতিরোধ কিভাবে করা যেতে পারে? একটা হলো যে কোষ্ঠকাঠিন্য, এটাকে অ্যাভয়েড করতে হবে। তো কোষ্ঠকাঠিন্য অ্যাভয়েড করতে হলে কী করতে হবে, যে আমার খাবারের মধ্যে ফাইবার থাকতে হবে, প্রচুর ভেজিটেবলস, ফ্রুটস থাকতে হবে, এবং ওয়াটার ইনটেকটা, পানিটা যেন আমরা পর্যাপ্ত পরিমাণে যেন পানি খাই। আর হলো যে টয়লেটে প্রেশার দিয়ে টয়লেট করা, লম্বা সময় টয়লেটে বসে থাকা, এইগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর যদি ওজন বেশি থাকে তাহলে অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করতে হবে, এবং পাশাপাশি কি ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একটু বাড়াইতে হবে। সো এইগুলা যদি আমরা একটু মেনটেন করি তাইলে হয়তো আমরা ভালো থাকার চেষ্টা করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি আবারও যে এত ব্যস্ততার মাঝে আপনি এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বর্তমান সময়ে চুল পড়ার সমস্যা নেই, বাচ্চা থেকে শুরু করে ইয়াং জেনারেশন, ইভেন বয়স্কদের মধ্যে সংখ্যা খুব কম। এর অন্যতম প্রধান কারণ যেটা আমরা দেখেছি জেনেটিক কজ, বংশগত কারণ। সাধারণত আমরা যে কয়েকটা সমস্যা নিয়ে রোগীদেরকে আমাদের কাছে চুলের সমস্যা নিয়ে আসতে দেখি, তার মধ্যে অন্যতম প্রধান জেনেটিক কজ, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। সেটা মেলের ক্ষেত্রে হলে মেল প্যাটার্ন বল্ডনেস, আর ফিমেলের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে হলে ফিমেল প্যাটার্ন বল্ডনেস আমরা বলি। সেকেন্ডলি হলো টেলোজেন ইফ্লাবিয়াম। টেলোজেন ইফ্লাবিয়াম হলো চুলের আরেকটি কমন সমস্যা, যেটা আমরা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে দেখি, তবে মেয়েদের ক্ষেত্রে আমরা বেশি দেখি। আর থার্ড হলো অ্যালোপেশিয়া এরিয়াটা, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রোগটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি। গার্ডিয়ানরা এসে বলে আমার বাচ্চার তো কালকেও ভালো ছিল, সকালে ঘুম থেকে উঠে দেখে যে মাথার একটা নির্দিষ্ট অংশের চুল চলে গিয়েছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।